হাই ফ্রেন্ড, আমি সুদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মাসি এমসিকিউ গাইড। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিছু ডায়াগ্রামও দেখাবো এবং ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা করব, খুব ছোট করে সহজভাবে আলোচনা করব। তো ব্রেস্ট ক্যান্সার কাকে বলে? মানে ব্রেস্ট আমরা জানি একটা সেকেন্ডারি, একটা ফিমেলের ক্ষেত্রে একটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক হচ্ছে ব্রেস্ট। এই যে ব্রেস্ট, এ কী হয় না, যখন এই ব্রেস্টের মধ্যে অ্যাবনর্মাল কিছু টিউমার তৈরি হয় বা গাঁট তৈরি হয় বা টিউমার তৈরি হয়, তো সেই টিউমারগুলো যখন অ্যাবনর্মাল শেপ হয় তখন সেগুলো কিন্তু ওই যে পুরো ব্রেস্টের মধ্যে কি ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে বডির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। তো তখনই আমরা বলবো যে না, ব্রেস্ট টিউমার হয়েছে এবং সেই টিউমারটা ম্যালিগন্যান্ট অর্থাৎ ক্যান্সারাস টিউমার। মানে এই যে ব্রেস্টের মধ্যে যে টিউমারটা হবে সেটা অ্যাবনর্মাল শেপ হবে, শেপ সাইজটা নর্মাল টিউমারের মতো না, অ্যাবনর্মাল শেপ সাইজ হয়ে যাবে এবং টিউমারটা গ্রো করে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তখন সেটাকে আমরা বলবো ব্রেস্ট টিউমার। সেই টিউমার থেকে কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সার হয়। এবার ঘটনা হচ্ছে যে আমরা টুকটাক ব্রেস্ট টিউমার সম্বন্ধে জানি। এখন রিস্ক ফ্যাক্টরগুলো কী কী হতে পারে, মানে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কী কী হতে পারে, রিস্ক ফ্যাক্টরগুলো কী কী আমরা সেটা দেখি। ফার্স্ট অফ অল পয়েন্ট দেওয়া আছে, দেখো, লেট মেনোপেজ। মেনোপেজ কথা অর্থ হচ্ছে 45 বছর একটা এজ থাকে, যে বয়স থেকে মেনস্ট্রুয়েশন সাইকেল বন্ধ হয়ে যায় প্রত্যেকটা মেয়েদের। তো সেই স্টেজটাকে 45 বছর এজটাকে মেনোপেজ বলা হয়। যদি দেখা যায় লেট মেনোপেজ, মানে যদি দেখা যাচ্ছে যে এই পার্টিকুলার টাইমে মেনোপেজ স্টেজটা আসছে না, দেরি হচ্ছে, তখন সেটা বলে লেট মেনোপেজ। সেটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে, হ্যাঁ, মানে যখন মাসিক চক্র বন্ধ হয়ে যায়, 45 বছর বয়স হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে এজ পেরিয়ে যাচ্ছে কিন্তু তারপরে মেনোপেজটা হচ্ছে, মানে বন্ধ হচ্ছে না, তো সেটাকে বলে লেট মেনোপেজ। তো সেটা খেলে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওবেসিটি। যদি এক্সেসিভ কারো ওবেসিটি হয়, মেদবৃদ্ধি হয়ে যায়, হ্যাঁ, এক্সেসিভ ফ্যাট ডিপোজিশন, এইগুলো যদি হয় সেক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে। 3 নম্বর হচ্ছে ইউজ অফ দ্য কন্ট্রাসেপটিভ পিল। অনেক সময় গর্ভনিরোধক পিল ইউজ করে থাকে, অনেক সময় প্রেগনেন্সির হাত থেকে বাঁচার জন্য অনেকে কী করে, বা যাতে সিস্ট ফিস্ট কিছু হয় সেক্ষেত্রে আমরা কী করি, কন্ট্রাসেপটিভ পিল, মানে যেটাকে বলে গর্ভনিরোধক পিল অর্থাৎ প্রেগনেন্সি প্রিভেন্টেড পিল, সেগুলো অনেক সময় ইউজ করি। তো সেগুলো ইউজ করার ফলে কিন্তু এক্সেসিভ আমাদের এই কন্ডিশনটা হতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ল্যাক অফ ব্রেস্ট ফিডিং। ল্যাক অফ ব্রেস্ট ফিডিং মানে মানে এই যে মা যখন শিশুকে, তার বেবিকে দুধ খাওয়ায়, তো সেটার দুধের প্রোডাকশানটা হয় না। শিশুকে যে খাওয়াবে, ব্রেস্ট ফিডিং দুধ খাওয়াবে, সেই প্রোডাকশানটা ঠিকঠাক হয় না। হ্যাঁ, কিন্তু যে টাইমে আমরা জানি যে প্রত্যেকটা ব্রেস্ট ফিডিং ওমেনের মিল্ক প্রোডাকশান হয়, যার ফলে সে বাচ্চাকে খাওয়ায়, কিন্তু সেই মিল্ক প্রোডাকশানটা হয় না, ঘাটতি দেখা যায়। তো এইটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে ব্রেস্ট ক্যান্সারের। নেক্সট হচ্ছে সাইন। তাহলে কী কী সাইন আমরা দেখে বুঝবো যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে কি না? আমি ছবি দেখাচ্ছি, কিছু ছবি আগে প্রথমে দেখাই কেমন টাইপের হয় ব্রেস্ট ক্যান্সারের। 2টো ছবি আমি কালেক্ট করেছি, তো আমি দেখাই এবার যে ছবিটার মধ্যে দেখো, এই একটা দেখো, আমি ছবিটা দেখাচ্ছি। এইখানে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে একদম পুরো কালো হয়ে গেছে নিপিল শেপ, এটা বলে রিফ্র্যাকশন অফ দ্য নিপিল, রিট্রাকশন অফ দ্য নিপিল, এরকম টাইপের হয়ে যাবে এবং এর চারপাশে পার্পেল কালারের যখন দাগ থাকবে, এটা একটা সাইন হতে পারে। আর একটা দেখাচ্ছি আমি, দেখো, এরকম ডিম্পল টাইপের কিছু হবে, এই যে আশপাশে ডিম্পল টাইপের কিছু হলে কিন্তু এটা একটা সাইন হতে পারে। তো এবার আমরা মোটামুটি 2টো দেখলাম যে ব্রেস্ট ক্যান্সার হলে যে কেমন হতে পারে, কেমন টাইপের কী হতে পারে, মোটামুটি একটা দেখা গেল। তো নেক্সট আমরা এবার টপিকে ফিরে যাই। বলছে ব্রেস্ট অ্যাসিমেট্রি। প্রথম পয়েন্টে আছে ব্রেস্ট অ্যাসিমেট্রি। তো ব্রেস্ট অ্যাসিমেট্রি কথা অর্থ হচ্ছে ব্রেস্টটা, দুটো ব্রেস্টের শেপ সাইজ ঠিক থাকে না, গন্ডগোল হয় শেপ সাইজে, একটার সাথে আর একটা শেপ সাইজে মেলে না, হঠাৎ করে অ্যাসিমেট্রি, হয়তো আগে ঠিক ছিল কিন্তু দেখা যাচ্ছে দুটো ব্রেস্টের মধ্যে যে মিল, শেপ সাইজে কিন্তু ঠিকঠাক মিল নেই, ওটাকে বলছে অ্যাসিমেট্রি, মানে মিল থাকে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অরেঞ্জ পিল স্কিন। স্কিনের ওই ব্রেস্টের যে স্কিন থাকে, স্কিনের কালারটা অরেঞ্জ পিল টাইপের হয়ে যায়, মানে কালার চেঞ্জ হয়ে যায়, ডিসকালারেশন হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডিম্পল অফ দ্য স্কিন। আমি ছবিতে দেখালাম যে ঘামাচির মতো বা ফোড়ার মতো ডিপ 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 করে নিপিলের চারপাশে যে হয়েছে, ওটাকে বলে ডিম্পলিং অফ দ্য স্কিন, আমি ছবিতে দেখালাম। নেক্সট হচ্ছে নিপিল রিট্রাকশন। নিপিল রিট্রাকশন মানে একদম নিপিল কালারটা একদম কালো হয়ে গেছে এবং রিট্রাকশন হয়ে গেছে, মানে ভিতর দিয়ে নিপিল পোর্শনটায় থাকছে না, নিপিলটা ভিতর দিয়ে ঢুকে গেল, নিপিল নেই বলতে গেলে চলে, এটা বলে নিপিল রিট্রাকশন। নেক্সট হচ্ছে পরবর্তীকালে কী হতে পারে, পেন হতে পারে, পেন তো হয়ই, এবং পরবর্তীকালে জল জমতে পারে। এখানে লেখা আছে ইডিমা। ইডিমা কথার অর্থ হচ্ছে জল জমা, অর্থাৎ নিপিলের মধ্যে জল জমতে পারে, হ্যাঁ, পেন হয়, এই জায়গাগুলো কিন্তু হয়। তাহলে অ্যাসিমেট্রিক্যাল সাইজ হবে, অরেঞ্জ পিল কালার, স্কিনটা কালার চেঞ্জ হয়ে যাবে, নিপিল থাকবে না, ভিতর দিয়ে ঢুকে যাবে এবং কালো স্কালটেক টাইপের শেপ হয়ে যাবে। আশেপাশে এই ঘামাচির মতো হতে পারে, এরকম বড় বড় ঘামাচি বা টাইপের, বা বড় সড়ো ফোঁড়া টাইপের যেগুলো হয় ওরকম টাইপের হতে পারে চারপাশে, নিপিলের চারপাশে। এইগুলো কিন্তু আমাদের প্রাইমারি সাইন, আমরা বুঝতে পারবো।
নেক্সট ডায়াগনস্টিক এভালুয়েশন, মানে আমরা ডায়াগনস্টিক পারপাসে কী করে বুঝতে পারবো, মানে ডায়াগনোসিসের মাধ্যমে টেস্টের মাধ্যমে কী কী বুঝতে পারবো কীভাবে যে আদেও হয়েছে কি হয়নি, শুধু দেখলে তো হবে না। তো প্রথম হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, আমরা দেখে যেটুকু বুঝতে পারলাম, তারপর আমরা টেস্ট করতে যাব, সেখানে হচ্ছে মেমোগ্রাফি। এটা ভালো করে মনে রাখতে হবে যে ব্রেস্টে কোনো টিউমার হয়েছে কিনা বা ব্রেস্ট ক্যান্সার কন্ডিশন আছে কি না, সেটা জানতে গেলে কিন্তু একটা অত্যন্ত নিউ টেকনিক, সেটা হচ্ছে মেমোগ্রাফি। এটা মনে রাখতে হবে, মেমোগ্রাফি কিন্তু ইউজ করা হয়। কোশ্চেন পড়ে এটা অনেক সময়। বায়োপসি করা হয় ওই জায়গা থেকে, টিউমার যেখানে আছে ওখান থেকে লিকুইড নিয়ে টেস্ট করা হয়, মাংস নিয়ে টেস্ট করা হয় যে আদেও ওইখানে আছে কি না, মানে ওটা ক্যান্সারাস কি না, সেটা হলো বায়োপসি। এটা সকলে জানি। চেস্ট এক্সরে করা হয়, মানে ওটা ছড়িয়ে গেছে কিনা চারপাশে ক্যান্সারটা, অ্যাবনর্মাল সেলটা, সেটা জানার জন্য চারপাশে চেস্ট এক্সরে করে নেওয়া হয়। হ্যাঁ, এটা মোটামুটি জানি। তো নেক্সট নার্সিং ম্যানেজমেন্ট। একটা নার্স হিসেবে আমাদের কী ম্যানেজমেন্ট করার দায়িত্ব থাকতে পারে একটা পেশেন্টকে। ধরো একজন ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট অপারেশন হয়েছে বা মেমোগ্রাফি করা হয়েছে, তো সেক্ষেত্রে আমার ম্যানেজমেন্টে কী থাকতে পারে। দেখো, সেক্ষেত্রে এক নম্বর হচ্ছে প্রোভাইড দ্য কমপ্লিট বেড রেস্ট। পেশেন্টকে বেড রেস্টের জন্য প্রোভাইড করতে হবে, কমপ্লিট বেড রেস্ট করতে বলতে হবে। উন্ড কেয়ার, যেখানে ক্ষত হয়েছে বা যদি অপারেশন টাইপের হয় কিছু, বা যেখানে ক্ষতটা হয়েছে সেখানে ট্রিটমেন্ট করতে হবে, কেয়ার করতে হবে, তাকে সঠিক পরিমাণে মেডিসিন দিতে হবে। 3 নম্বর হেলথ অ্যাসেসমেন্ট করতে হবে, তাকে স্বাস্থ্য সচেতনতা করতে হবে এবং মূল্যায়ন বোঝাতে হবে। অ্যান্ড প্রোভাইড দ্য প্রপার ডায়েট, এবং চেষ্টা করতে হবে যেন প্রপার ডায়েট মেনটেন করে ঠিকঠাক করে, যেন এই ক্ষেত্রে ডায়েটটা অত্যন্ত জরুরি সেই সময়। আর একটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে, ধরো যে জায়গায় ব্রেস্টটা অপারেশন হবে বা যেখানে ওই প্রবলেমটা হয়েছে, তো সেটা কী করতে হবে না, সেটাকে আমার মুভমেন্টটা কম করতে হবে। যদি ধরো ব্রেস্ট অপারেশন হয়ে থাকে সেক্ষেত্রে সেই জায়গার মুভমেন্টটা কিন্তু কম করতে হবে, কেন সেই জায়গাটা যেন মুভমেন্ট না হয় সেটা অ্যাভয়েড করতে হবে, যাতে নাড়াচাড়া না করা হয় যেদিকে অপারেশনটা করা হবে। হ্যাঁ, এই সমস্তগুলি কিন্তু একটা নার্স হিসেবে কিন্তু এই ম্যানেজমেন্টটা কিন্তু আমাদের করতে হবে। তো আজকের টপিক ছিল এটাই, যে আমরা ব্রেস্ট টিউমার যদি হয় বা ব্রেস্ট ক্যান্সার হলে তার সাইন কী থাকে, আমরা ডায়াগনোসিস কী করে করবো, নার্সের কাজ কী, সেক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী কাজ থাকতে পারে। হ্যাঁ, এবং আমরা কী বলে, আমরা কিছু ছবিও দেখলাম যে কেমন হয় না হয় সে টাইপের। তো আজকে এই পর্যন্তই, নেক্সট টপিক নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ। হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মাসি এমসিকিউ গাইড। আমি সুদীপ। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো, এর আগের দিন আমি পার্টে আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বিনাইন টিউমার অ্যান্ড ম্যালিগনেন্ট টিউমার। কিন্তু আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের কত রকম টাইপের রেডিয়েশন থেরাপি সচরাচর দেখা যায়। বিভিন্ন টাইপের দেখা যায়, তবে আমরা লেটেস্ট কিছু টাইপ আমরা এনেছি যে কত রকম টাইপের রেডিয়েশন থেরাপি এখানে দেখা যায়, এবং সেই রেডিয়েশন থেরাপিগুলো কী ইউজ, মানে ডিফারেন্সিয়েট কী, তাদের মধ্যে পার্থক্য আমরা করবো কীভাবে। আমরা যে রেডিয়েশন থেরাপি অ্যাপ্লাই করি, প্রথমত রেডিয়েশন থেরাপি কেন অ্যাপ্লাই করা হয় না, রেডিয়েশন থেরাপি অ্যাপ্লাই করা হয় কোনো পেশেন্টের যদি টিউমার হয়, সেই টিউমারটাকে আমাদের পোড়াতে বা সেই টিউমারটাকে ডিটেক্ট করতে আমরা রেডিয়েশন থেরাপি অ্যাপ্লাই করি, বা সেই টিউমারটাকে নষ্ট করতে, যাতে সেই টিউমারটা অন্য কোনো আরেকটা স্থানে টিউমার তৈরি না করতে পারে, সেই কারণের জন্য। তো আজকে আমরা দেখবো যে কত রকম টাইপের আছে, এবং এই রেডিয়েশন থেরাপি আমাদের বডিতে কোনো একটা ক্যান্সার পেশেন্টকে যদি রেডিয়েশন থেরাপি দেওয়া হয়, তাহলে সেই পেশেন্টের বডিতে কী কী সাইড এফেক্ট লক্ষ্য করা যায়, এবং সেই সাইড এফেক্টে কিছু ট্রিটমেন্ট হয় কি না, সেটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো সবার ফার্স্টে আছে যে 1 নম্বর পয়েন্টে আছে, দেখো 3D কনফার্মাল রেডিয়েশন থেরাপি। তো এই যে থেরাপি, এই থেরাপিটা অ্যাকচুয়ালি কাজ কী, খুব ইজিভাবে বুঝতে হবে। আমাদের লেখা আছে ইট ইজ ইউজ টু ডিটারমাইন, মানে এটা ইউজ করা হয় কিসে, টু ডিটারমাইন কথা অর্থ হচ্ছে কী বলবো বাংলাতে, মানে আমরা ডিটারমাইন করছি, মানে আমরা দেখছি কী কাজে, কী ডিটারমাইন করতে, টু ডিটারমাইন দ্য এক্স্যাক্ট শেপ অ্যান্ড সাইজ অফ দ্য টিউমার, মানে যে টিউমারটা আমাদের বডির অভ্যন্তরে হয়েছে সেই টিউমারটার এক্স্যাক্ট শেপ কেমন আছে, এক্স্যাক্ট সাইজ কেমন আছে, সেটা ডিটারমাইন করার জন্য কিন্তু আমাদের এই 3D কনফার্মাল রেডিয়েশন থেরাপিটা কিন্তু ইউজ করা হয়। খুব সহজে মনে রাখতে হবে, সেটা বিভিন্ন হতে পারে। লাংসে যদি আমাদের কোনো টিউমার থাকে, কিংবা আমাদের যদি কোনো ব্রেনে টিউমার থাকে, তাহলে সেক্ষেত্রে সেই টিউমারের সাইজ এবং শেপ ডিটারমাইন করার জন্য, দেখার জন্য কিন্তু এই প্রসিডিওরটা উল্লেখ করা হয়। নেক্সট হচ্ছে ইমেজ গাইডেড রেডিয়েশন থেরাপি। ইমেজ গাইডেড রেডিয়েশন থেরাপিটা কী বলছে, কিছু কিছু টিউমার আছে যে টিউমারগুলো একটা পার্ট থেকে খুব সহজেই অন্যদিকে ছড়িয়ে পড়তে পারে, মানে মুভ করতে পারে। মানে ধরো আমি বলছি আমার গলায় হয়েছে, গলা থেকে ওটা চলে এলো চেস্টে বা ব্রেস্টে চলে এলো, বা সেখান থেকে গোটা বডিতে ছড়িয়ে পড়লো, মানে যে সমস্ত টিউমারগুলো মুভ করতে পারে একটা জায়গা থেকে অপর একটা জায়গা, তো সেইগুলোকে ডিটেক্ট করা হয়। দেখো এখানে লেখা আছে দিস টাইপ অফ দ্য রেডিয়েশন, এই টাইপের যে রেডিয়েশন থেরাপিটা ট্রিট করা হয়, মানে ইউজ করা হয়, অ্যান্ড টিউমার ইন দ্য এরিয়া, সেই সমস্ত টিউমারের ক্ষেত্রে ইউজ করা হয় ইন দ্য এরিয়া অফ দ্য বডি, মানে আমাদের বডির কোনো একটা এরিয়াতে বা জায়গাতে
দ্যাট মুভ, মানে যে কোনো আমার বডির যে কোনো এরিয়াতে বা জায়গাতে সেই টিউমারটা এক থেকে আরেকটা জায়গায় মুভ করতে পারে, মানে একটা টিউমার থেকে আরেকটা টিউমার তৈরি করতে পারে বা ছড়িয়ে পড়তে পারে, কতটা ছড়িয়ে পড়ছে কি না, তো সেই জায়গাটা কিন্তু এখানে ডিটেক্ট করা হয়। আর নেক্সট হচ্ছে ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিয়েশন থেরাপি। এই পয়েন্টটা দেখো, পয়েন্টগুলোকে একটু আমাদেরকে মনে রাখতে হবে কষ্ট করে। ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিয়েশন থেরাপি বলছে এই থেরাপিটা ইউজ করা হয় কোথায় না, আমাদের বডিতে ধরো কোনো একটা নর্মাল অর্গান আছে, আমাদের বডিটা তো অর্গান নিয়েই গঠিত, মানে অর্গান, আমাদের বডিতে বিভিন্ন রকম অর্গান আছে, তো সেই সমস্ত অর্গানগুলোর দেখা যাচ্ছে কোনো কোনো অর্গান দ্বারা কিছু কিছু টিউমার ক্লোজ হয়ে গেছে। মানে আমাদের কোনো একটা অর্গান আছে বডিতে, ধরো আমি বলছি আমার বডিতে চোখ আছে, চোখ একটা অর্গান বা বডির ভিতরের পাকস্থলী একটা আছে, তো তার অনেক সময় কী হয়, এই যে নর্মাল যে আমাদের অর্গানগুলো বডির ভিতরে, তার দ্বারা কোনো একটা টিউমার অনেক সময় চেপে যায়, মানে অনেক সময় বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, মানে অর্গানটার দ্বারা আটকে থাকে, দেখতে পাওয়া যায় না টিউমারটাকে। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই টিউমারগুলোকে ডিটেক্ট করার জন্য কিন্তু ইন্টেন্সিটি মডিউলেটেড রেডিয়েশন থেরাপিটা ইউজ করা হয়। এটা কিন্তু মনে রাখতে হবে, খুব সহজ একটা ব্যাপার। তো নেক্সট আমরা রেডিয়েশন থেরাপির বিভিন্ন সাইড এফেক্ট সম্বন্ধে পড়বো, মানে একটা পেশেন্টকে যদি রেডিয়েশন থেরাপি দেওয়া হয় তাহলে তার কী কী সাইড এফেক্ট মেনলি লক্ষ্য করা যায় বাস্তবে। প্রথম পয়েন্টে লিখছে নসিয়া অ্যান্ড ভমিটিং। আগেই দুটো পয়েন্টের মানে লিখতে হবে যে নজিয়া, নজিয়া NAUSEA, নজিয়া কথার মানে কি না, 1 নম্বর পয়েন্টে নজিয়া কথার মানে হচ্ছে বমি বমি ভাব। যখন আমাদের কারো বমি বমি ভাব হয় সেটাকে নজিয়া বলা হয়। আর ভমিটিং কথার অর্থ হচ্ছে বমি হওয়া। ঠিক আছে, তো এই বমি হওয়া বা বমি বমি ভাব রেডিয়েশন থেরাপি হোক বা কেমোথেরাপি হোক, তারপরে কিন্তু একটা পেশেন্ট ফিল করে। তো যদি এই কন্ডিশনটা থাকে তখন আমরা কিন্তু ইউজ করতে পারি একমাত্র অনডেনসেট্রন 4 মিলিগ্রাম ট্যাবলেট অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা কিন্তু আমাদের বমিটাকে বা নসিয়া ভাবটাকে কন্ট্রোল করার জন্য ইউজ করতে পারি। তো নেক্সট 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যালোপেসিয়া। সবথেকে মেন ব্যাপার যে অ্যালোপেসিয়া, মানে আমাদের অ্যালোপেসিয়া কথা অর্থ কী, এটা একটা মেডিকেল টার্ম। এর অর্থ হচ্ছে লস অফ হেয়ার, মানে চুল উঠে যায়, অ্যালোপেসিয়া। তো সেই অ্যালোপেসিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি। তবে অ্যালোপেসিয়ার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো গাইডলাইন নেই। কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি বলে যে মানে চুলগুলো উঠে যায় অনেকের, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় অটোমেটিক এই রেডিয়েশন থেরাপির পর স্টপ হয়ে যাওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি আবার হেয়ার গ্রো করতে শুরু করে। এরকম প্র্যাকটিক্যাল কিন্তু দেখা গেছে, চুলটা উঠে যায় আবার কিন্তু চুল অলরেডি গ্রো করতে শুরু করে যখন আমরা বন্ধ করে দিই বা কমপ্লিট হয়ে যায় রেডিয়েশন থেরাপি। এক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম নেবো না, যদি চাই তো সেক্ষেত্রে মিনক্সিডিল বলে একটা অয়েনমেন্ট পাওয়া যায়, সেই অয়েনমেন্টটা ইউজ করতে পারি, কিন্তু দরকার নেই। তো এক্ষেত্রে অটোমেটিক্যালি এটা হয়ে যায়। তো অ্যালোপেসি আমার হচ্ছে হেয়ার লস, তাহলে হেয়ার লস হয় এবং আমাদের বমি বমি ভাব বা বমি কিন্তু হতে পারে আফটার রেডিয়েশন থেরাপি। তো নেক্সট আমাদের কী আছে দেখো, আমাদের নেক্সট বলছে 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে দেখো, যে বোন ম্যারো ডিপ্রেশন। বোন ম্যারো ডিপ্রেশন মানে কি, বোন ম্যারো কথার বাংলা মানেটাকে আমাদেরকে জানতে হবে। বোন ম্যারো কথার বাংলা মানে হলো অস্থিমজ্জা। মানে আমরা পড়েছিলাম, এই যে আমরা 9, 10, 11, 12 পড়েছিলাম যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, ব্লাডের যে কর্পাটসেলগুলো, এই কর্পাটসেলগুলো কোত্থেকে তৈরি হয়, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমাদের অস্থিমজ্জা বা বোন ম্যারো, এই বোন ম্যারো থেকে কিন্তু তৈরি হয়। তাহলে এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা যে তৈরি হয়, যদি এখানে কথাটা কি লেখা আছে যে বোন ম্যারো ডিপ্রেশন, তাহলে ডিপ্রেশন মানে বোন ম্যারো ডিপ্রেস হয়ে গেছে, মানে বোন ম্যারো যদি ডিপ্রেস হয়ে যায় কী হবে, তাহলে বোন ম্যারো যদি ডিপ্রেস হয়ে যায় তাহলে এই বোন ম্যারো আর লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা, হ্যাঁ, বা যেটাকে আমরা ইংলিশে বলি RBC, WBC, প্লেটলেট, এদেরকে কিন্তু তৈরি করতে পারবে না। যদি বোন ম্যারো ডিপ্রেস হয়ে যায় তাহলে RBC তৈরি করতে পারবে না, WBC তৈরি করতে পারবে না, অনুচক্রিকা তৈরি করতে পারবে না। যার ফলে আমাদের বডিতে কিন্তু RBC, WBC, অনুচক্রিকা, এদের কিন্তু কী হবে, এদের বডিতে ঘাটতি দেখা যাবে, ডেফিসিয়েন্সি দেখা যাবে। তার ফলে আমাদের কী কী রোগগুলো হবে দেখো, তারপরে কী কী হয় দেখো, লেখা আছে লিউকোপিনিয়া মানে লিউকোসাইট বলে একটা পাওয়া যায় আমাদের যে WBC, হোয়াইট ব্লাড সেল যেটাকে বলা হয়, এই WBCর অপর নাম হচ্ছে লিউকোসাইটস। তো লিউকোসাইট থেকে পিনিয়া মানে যখন WBC লেভেল কমে যায় তখন সেটাকে বলে লিউকোপিনিয়া, অর্থাৎ কমে গেলে সেটাকে পিনিয়া বলা হয়, লিউকোপিনিয়া। আর নেক্সট হচ্ছে থ্রম্বোসাইটোপিনিয়া মানে হচ্ছে যখন আমাদের অনুচক্রিকা বা প্লেটলেট, ইংলিশে যেটাকে বলা হয়, ওর লেভেল কমে যায় তখন সেটাকে আমরা বলি থ্রম্বোসাইটোপিনিয়া। আমি বললাম পিনিয়া মানে কমে যায়, থ্রম্বোসাইটস হচ্ছে প্লেটলেট অর্থাৎ অনুচক্রিকার অপর একটা নাম, আর লিউকোসাইট হচ্ছে WBC বা হোয়াইট ব্লাড সেলের অপর একটা নাম। ওই জন্য যখন WBC কমে যায় তখন সেটাকে বলে লিউকোপিনিয়া, আর যখন থ্রম্বোসাইট লেভেল কমে যায় তখন সেটা বলে থ্রম্বোসাইটোপিনিয়া। আর নেক্সট অ্যানিমিয়া মানে আমরা জানি
আমাদের হিমোগ্লোবিন বডিতে যদি ডেফিসিয়েন্সি হয়ে যায়, কম হয়ে যায়, তখন সেটাকে অ্যানিমিয়া বলি। যেমন যদি হিমোগ্লোবিন লেভেল আমাদের 6, 7, 8 এরকম লেভেল চলে যায়, তখন সেই পেশেন্টকে আমরা অ্যানিমিক কন্ডিশন বলতে পারি। তো সেই অ্যানিমিয়া কী কারণে হয়? যখন হিমোগ্লোবিন কমে যায়, মানে আমাদের যে আরবিসি মানে রেড ব্লাড সেল যেগুলো আছে, লোহিত রক্তকণিকা, সেগুলোর লেভেল যখন ডেফিসিয়েন্সি হয়ে যায়, তার থেকেও কিন্তু আমাদের এই অ্যানিমিক কন্ডিশনটা হতে পারে, অর্থাৎ শরীরে রক্ত কমে যায় যেটাকে বলা হয়। তো এইগুলোও কিন্তু অনেক সময় দেখা যায়। এই জন্য আমাদের কেমোথেরাপি নেওয়া পেশেন্টদেরকে কিন্তু ভালো ভিটামিনস এবং আয়রন জাতীয় খাবার খেতে হয়। নেক্সট 4 নম্বর পয়েন্টটা হচ্ছে ইনহিবিশন অফ দ্য স্পারমাটোজেনেসিস। ইনহিবিশন কথার অর্থ কী? আগে প্রথমে জানতে হবে যে তাতে ইনহিবিশন কথার অর্থ কী। ইনহিবিশন কথার অর্থ হচ্ছে ব্লক হয়ে যাওয়া, ইনহিবিট করে দেওয়া। হ্যাঁ, অ্যান্ড স্পারমাটোজেনেসিস কথার অর্থ কী? না, স্পারমাটোজেনেসিস ইনহিবিশন কথার অর্থ কী বললাম? ব্লক হয়ে যাওয়া। আর স্পারমাটোজেনেসিস মানে স্পার্ম থেকে স্পারমাটোজেনেসিস। অর্থাৎ স্পার্ম মানে আমরা বুঝতে পারছি, স্পারমাটোজেনেসিস মানে জেনেসিস কথার অর্থ হচ্ছে তৈরি হওয়া, তার মানে স্পার্ম তৈরি হওয়া, মানে আমাদের মেলের বডিতে স্পার্ম তৈরি হওয়ার যে প্রসেস, সেটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। মানে একটা মেল অর্থাৎ একটা পুরুষের যদি রেডিয়েশন থেরাপি নেয়, সেক্ষেত্রে কিন্তু স্পারমাটোজেনেসিসটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ স্পার্ম প্রোডাকশনটা আমাদের বডিতে কমে যাওয়ার কিন্তু একটা চান্সেস থাকে। নেক্সট হচ্ছে ফিমেলের ক্ষেত্রে কী দেখা যায়? বলছি অ্যামেনোরিয়া ইন দ্য ফিমেল। এখানে একটা পয়েন্ট লেখা আছে 4 নম্বর পয়েন্টে, অ্যামেনোরিয়া কথার অর্থ কী? না, অ্যামেনোরিয়া কথার অর্থ হলো যে মেয়েদের যে প্রত্যেক মাসে যে একটা মেনস্ট্রুয়েশন সাইকেল হয়, মেনস্ট্রুয়েশন সাইকেল যে হয় মেয়েদের, যেটাকে মাসিক চক্র বলা হয়, তো এই সাইকেলটা হওয়ার কি ঠিকঠাক করে হয় না। দেখা যাচ্ছে কোনো মাসে হচ্ছে না, ওটা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে অ্যাবনর্মালিটি, এই যে বন্ধ হয়ে যা, এটাকে বলে অ্যামেনোরিয়া। তো এই যে সমস্ত মহিলা আমাদের হচ্ছে তোমার রেডিয়েশন থেরাপি নিয়ে থাকে কোনো কিছু টিউমারের কারণের জন্য, তাদের কিন্তু এই অ্যামেনোরিয়া কন্ডিশনটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, অর্থাৎ মেনস্ট্রুয়েশন সাইকেলটা স্টপ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। নেক্সট হচ্ছে ড্যামেজ, 5 নম্বর পয়েন্ট হচ্ছে ড্যামেজ অফ দ্য ইন্টেস্টিনাল মিউকোসা, আলসারেশন অ্যান্ড হেমারেজ। তাহলে ড্যামেজ হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কীটা? ইন্টেস্টাইন। আমাদের যে ইন্টেস্টাইন আছে, সেই ইন্টেস্টাইনটা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা মনে রাখতে হবে, আমাদের যে ইন্টেস্টাইন আছে, সেই ইন্টেস্টাইনটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমাদের যে ইন্টেস্টাইন আছে, সেই ইন্টেস্টাইনটা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ সেটাকে বলে ইন্টেস্টাইনাল ড্যামেজ, মানে আমাদের ইন্টেস্টাইনটা ক্ষুদ্রান্ত বাংলাতে যেটা বলা হয়। নেক্সট হচ্ছে কী বলছে? আলসারেশন মানে আমাদের বডিতে আলসার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন না, ওই যে বডিতে যে আমাদের যে স্টোমাক অর্থাৎ পাকস্থলীর যে মিউকোসা আছে, ওইগুলোতে কী হয়? ওগুলো ফুটো হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ওখানে রক্তপাত হয়, তো হেমারেজ কন্ডিশন হতে পারে, যার ফলে কিন্তু আমাদের আলসার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড হেমারেজ কথার অর্থ কী? হেমারেজ কথার অর্থ হচ্ছে রক্তক্ষরণ, বেশি করে রক্তক্ষরণ হয়। তাহলে বডির ভিতরে যদি আমাদের ইন্টারনাল রক্তক্ষরণ হয়, সেটা আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে ঘটনা। নেক্সট হচ্ছে কি, এর জন্য কী করতে হবে না, যদি আলসারেশন কন্ডিশনটাকে কমানোর জন্য আমরা বিভিন্ন রকম যে অ্যান্টাসিড ইউজ করে থাকি, অ্যান্টাসিড জেল, বা আমরা যেমন প্রোটন পাম্প ইনহিবিটর, যেমন অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল মার্কেটে আমরা ইউজ করতে পারি। এছাড়াও সুক্রালফেট জেল পাওয়া যায়, সেই সুক্রালফেট জেলটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি এই আলসারেশন থেকে আটকানোর জন্য বা কেমোথেরাপি নেওয়ার পর। আর নেক্সট তারপরে 5 নম্বর পয়েন্টে হচ্ছে 6 নম্বর পয়েন্টে হচ্ছে সাপ্রেস দ্য ইমিউনো রেসপন্স। তবে এই রেডিয়েশন থেরাপিটা নেওয়ার ফলে না, আমাদের বডির যে ইমিউনো সিস্টেম, নর্মাল যে একটা ইমিউনিটি আমাদের বডির মধ্যে, সেই ইমিউনো সিস্টেমটা কিন্তু ডিপ্রেস হয়ে যায়। মানে আমাদের ইমিউনিটি ক্ষমতা, আমাদের যে অনাক্রমতা বৃদ্ধি, শরীরের যে একটা অনাক্রমতা পাওয়ার, সেই পাওয়ারটা কমে যায়, বিকজ আমাদের ইমিউনিটিটা নষ্ট হয়ে যায়, ইমিউনিটিটা কমে যায়, সাপ্রেস হয়ে যায় মানে কমে যাওয়া। অ্যান্ড বাই ব্লকিং দ্য অ্যান্টিবডি, তার মানে রেডিয়েশন থেরাপিটা হওয়ার পর আমাদের বডিতে যে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, সেটা ব্লক হয়ে যায়, যার ফলে এই অ্যান্টিবডি কী করে? এই অ্যান্টিবডি তো আমাদের বডিতে ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং রাখে। এই অ্যান্টিবডি প্রোডাকশন যদি বন্ধ করে দেয়, তাহলে আমাদের বডিতে যে ইমিউনো সিস্টেম, সেই ইমিউনো সিস্টেমটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবে, অর্থাৎ স্ট্রং থাকবে না, উইক হয়ে যাবে। তো এটাই বলছে, তারা রেডিয়েশন থেরাপি নেওয়ার ফলে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আমাদের চোখে পড়ে। তো আজকে আমরা আলোচনা করলাম যে রেডিয়েশন থেরাপির সাইড এফেক্টগুলো কী কী, বা কী কী প্রতিকার আমরা করতে পারি তার এগেনস্টে, এবং কত রকমের রেডিয়েশন থেরাপি হয়, তার মধ্যে মেন কিছু পয়েন্ট তুললাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড নেক্সট ভিডিও পরের বার আমরা একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।